আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমি চাই তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভালো করতে হলে শুরুতেই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো বুঝতে হবে, কিংবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখে বুঝতে হবে আসলে প্রশ্নগুলো আসে কোত্থেকে। আমি যে এইচএসসির ইংরেজি পড়েছি তার সাথে কতটুকু কানেক্টেড সেই কথা মাথায় রেখে আমি 30টা ইংরেজির এক্সক্লুসিভ ক্লাস দিব, যেগুলো শেষ করতে পারলে তুমি এই ক্লাসগুলোকে ভিত্তি করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাসে আমরা বিজ্ঞান বিভাগের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ইংরেজি প্রশ্নের সলিউশনটা দিচ্ছি। তার ধারাবাহিকতায় মানবিক, ব্যবসায়, ডি ইউনিট এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির প্রশ্নের সলিউশনগুলো দিব। এরপরে আমরা ডিরেক্ট ওই টপিকগুলো নিয়ে কথা বলবো যেই টপিকগুলো থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। সো আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি তাহলে দেখবা, ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক, বলা হচ্ছে কেউ যদি পেসিমিস্টিক হয় তার মানে কি বোঝায়। তাহলে দেখো, পেসিমিস্টিক মানে হচ্ছে হতাশা যাকে ঘিরে ধরে, অর্থাৎ যার মধ্যে হতাশা থাকে। কেউ যদি পেসিমিস্টিক থাকে তাহলে সে আসলে কি না, এইখানে তোমাকে শব্দার্থ জানার জন্য এই প্রশ্নটা করা হয়েছে যে আসলে তুমি কতটুকু ভালো শব্দার্থ জানো। সো এই ক্ষেত্রে যে আসলে হতাশাগ্রস্ত সে আসলে আশাবাদী নয়। তাহলে অপটিমিস্টিক মানে হচ্ছে কি, আশাবাদী। তাহলে এইটার সিনোনিম অ্যান্টোনিম জানলেই তুমি এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্নটাই পেয়েছি আমরা ভোকাবুলারির উপরে। কিসের উপরে? ভোকাবুলারির উপরে। ঠিক আছে, এখন এইচএসসির পরে তুমি অ্যাডমিশনের ভোকাবুলারি কোথা থেকে পড়লে ভালো হয়? এক হচ্ছে তোমার টেক্সট বই, আর দুই হচ্ছে সাইফার স্টুডেন্ট ভোকাবুলারি বইটা পড়তে পারো, ওইটা তোমার জন্য হেল্পফুল হবে। তারপরের প্রশ্নটা দেখো, তার মানে এখানে আমরা বুঝলাম পেসিমিস্টিক মানে হচ্ছে যে হতাশাগ্রস্ত, অপটিমিস্টিক মানে হচ্ছে যে আশাবাদী। তাহলে যেই লোকটা আসলে হতাশাগ্রস্ত সে আশাবাদী নয়, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, would you like to go dash a walk, go for a walk। এটা একটা ফ্রেজ আছে। ফ্রেজটা কি? go for a walk মানে কোথাও হাঁটতে যাওয়া, কোথাও হাঁটতে যাওয়া। তাহলে কোথাও হাঁটতে যাওয়া অর্থে আমরা go for a walk এই ফ্রেজটা ব্যবহার করব। সো এটা যারা জানে তারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, যারা জানে না তারা আজকে জেনে নিল যে go for a walk মানে কোথাও হাঁটতে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। এইটা দেখলাম 2 নম্বর প্রশ্ন। এখন আমরা 3 নম্বরে চলে যাই। অর্থাৎ এইটা আমরা বলতে পারি যে আমাদের প্রিপোজিশন থেকে এসেছে, প্রিপোজিশন থেকে এসেছে, অথবা আমরা বলতে পারি এটা ফ্রেজ থেকে এসেছে। ঠিক আছে, এই জিনিসটা তুমি জেনে নিলাম। আমরা থার্ড কোয়েশ্চেনটাতে চলে যাই। দেখো, থার্ড কোয়েশ্চেনে বলা হচ্ছে দে কুড নট হেল্প ড্যাশ লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন। তাহলে এইখানে কি হবে? আমরা জানি কান্ট হেল্প। দেখো, আমরা পড়েছি যে কান্ট হেল্পের পরে, কান্ট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়। ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এইটা আমরা পড়েছি। তাহলে এখানে বলা হচ্ছে কুডন্ট হেল্প, তার মানে এই লিভটা আইএনজি হওয়ার কথা ছিল, লিভিং। তাহলে যেহেতু এখানে আইএনজি হয় নাই, তার মানে তোমার মাথায় রাখতে হবে কোন একটা স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারের মধ্যে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো, আর সেই স্ট্রাকচারটাই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি মাথায় রাখবা যে কান্ট হেল্পের পরে তুমি ভার্বের সাথে আইএনজি দিবা। কি দিবা? ভার্বের সাথে আইএনজি দিবা, যেটা আমি একটু আগে বলেছি যে কান্ট হেল্প যদি থাকে তাহলে এরপরে ভার্ব আইএনজি হয়। এটা হচ্ছে স্ট্রাকচার। বাট কান্ট হেল্পের পরে যদি বাট বসে তাহলে তুমি এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে পারবা। কি দিতে পারবা? প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে দে কুড নট হেল্প বাট, দেখো, দে কুড নট হেল্প বাট লিভ দ্য কার। সো এই ক্ষেত্রে তুমি এই জায়গার মধ্যে বাট ব্যবহার করতে পারবা। তাহলে দেখো, এই যে বাট আছে। সো এখানে আমরা একটা জিনিস শিখলাম যে কান্ট হেল্প, কুডন্ট হেল্পের পরে ভার্ব থাকলে আইএনজি হয়, কিন্তু কান্ট হেল্প, কুডন্ট হেল্পের পরে যদি সামহাও আমরা বাট নিয়ে আসি, সেই বাটের পরে ভার্বের বেস ফর্মটা দিব। এক্স্যাক্টলি ক্লিয়ার? তাহলে দেখো, এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নাথিং, এখানে কিছুই নাই, ড্যাশ আ গ্লাস অফ কোল্ড ওয়াটার, অর্থাৎ বলা হচ্ছে এখানে এই ঠান্ডা পানি ছাড়া আর কিছুই নাই অন দ্য হট সানি ডে, এই গরম দিনে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু একটা তুলনা করা বোঝাচ্ছে যে ঠান্ডা পানির চাইতে আর কিছুই নাই। তাহলে আর কিছুই নাই অর্থে কি? সো এক্ষেত্রে মাথায় রাখবা যে তুলনা করা অর্থে, তুলনা করা অর্থে আমরা জানি যে আমরা কম্পারেটিভ ডিগ্রি নিয়ে কাজ করতে পারি, বা আমরা কম্পারেটিভ নিয়ে কথা বলতে পারি। তাহলে দেখো, কম্পারেটিভের ক্ষেত্রে পার্থক্য বা তুলনা করা বোঝায়। তুলনা করলে আমরা দেন ব্যবহার করি।
তাহলে দেখো তো এখানে দেন কোথায় আছে, এখানে দেন নাই, এইখানে দেন নাই, এইখানে দেন নাই, এইখানে আছে। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এখন ব্যাখ্যা সহ পড়ি, দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং দেন আ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন আ হট সানি ডে। তার মানে এইখানে আগে তুমি মিনিং বুঝেছো যে এইটার মানে কি, এবং সেই মিনিং অনুযায়ী তুমি কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করে এই জায়গায় মোর রিফ্রেশিং দেনটাকে ব্যবহার করেছো। খুবই সিম্পল, ঠিক আছে। সো এই চমৎকার জিনিসগুলো খুব ভালোভাবে তোমাকে জানতে হবে, ঠিক আছে। আমরা এখন যদি দেখি, তাহলে এইটা আমরা দেখলাম যে গ্রামার স্ট্রাকচার থেকে এসেছে। তাহলে আমরা এখানে গ্রামার স্ট্রাকচার থেকে একটা প্রশ্ন পেলাম, এবং এইটাও আমাদের মোটামুটি গ্রামার থেকে এসেছে, ঠিক আছে। সো আমরা এই দুইটা প্রশ্ন দেখলাম ডিরেক্ট গ্রামার থেকে। আমরা এখন পরের প্রশ্নগুলোতে চলে যাব। দেখো এখানে বলা হচ্ছে থিংস রিয়েলি টুক অফ। তাহলে দেখো টুক অফ, তাহলে when Microsoft Windows was introduced in 1985, বলা হচ্ছে যে যখন তোমার মাইক্রোসফট আসছে পুরো দুনিয়াটাই বদলায় গেছে। তা এই যে বদলে যাও বা নতুন কেউ এসে আগের স্থানটা দখল করে নেয়া, সেই ক্ষেত্রে আমরা টুক অফ কথাটা ব্যবহার করি। তো প্রশ্ন বলেছে ইন দিস সেন্টেন্স, এই বাক্যের মধ্যে টুক অফ কি। তার মানে শুরুতে তোমাকে দেখতে হবে টুক অফ হচ্ছে একটা গ্রুপ ভার্ব। কি? একটা গ্রুপ ভার্ব। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে তোমার এই জায়গা থেকে প্রশ্ন আসাটা স্বাভাবিক। সো এই ক্ষেত্রে আমরা দেখব টুক অফ মানে হচ্ছে নতুন কেউ এসে আগের জায়গাটা দখল করে নেয়, অর্থাৎ মাইক্রোসফট এসে পুরো সিনারিওটাই বদলাই দিল। তাহলে মাইক্রোসফট কি এসে নতুন জায়গাটা দখল করেছে, তার মানে এখানে হবে রিপ্লেসমেন্ট অফ ওল্ডার ভার্সন। তার মানে টুক অফ মানে কি রিপ্লেসমেন্ট অফ ওল্ডার ভার্সন। তাহলে টুক অফটাকে আমরা নিব। চমৎকার। সো আমরা এখন পরের প্রশ্নটাতে চলে যাই। দেখো বলা হচ্ছে ড্যাশ দ্য রাইজ ইন আনএমপ্লয়মেন্ট ইন সিটিজ। বলা হচ্ছে দেখো একটু চিন্তা করে দেখো, বলা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট দেশে বা শহরে বেকারত্ব বাড়ার সত্ত্বেও মোর অ্যান্ড মোর পিপল কন্টিনিউ টু মুভ টু আরবান সেন্টার্স। বলা হচ্ছে যে দেশে বেকারত্ব বাড়ার সত্ত্বেও মানুষ আরও বেশি পরিমাণে শহরের দিকে আসছে। সো একটু খেয়াল করে দেখো, সত্ত্বেও, তাহলে সত্ত্বেও, এই সত্ত্বেও অর্থে আমরা কি ব্যবহার করি, সত্ত্বেও অর্থে আমরা কি ব্যবহার করে থাকি, একটু খেয়াল করলে দেখবা সত্ত্বেও অর্থে আমরা এখানে ডেসপাইট ব্যবহার করি। ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও। তাহলে এখানে হবে ডেসপাইট। কি হবে? ডেসপাইট। তাহলে দেখো ডেসপাইট দ্য রাইজ ইন আনএমপ্লয়মেন্ট ইন সিটিজ, অর্থাৎ শহরে বেকারত্ব বাড়ার সত্ত্বেও মোর অ্যান্ড মোর পিপল কন্টিনিউ টু মুভ টু আরবান সেন্টার্স। জাস্ট বুঝে অর্থ অনুযায়ী পড়লে কিন্তু এগুলো পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আমরা এইটা দেখবো যে মিনিং অনুযায়ী আমাদের অ্যান্সার করা যাচ্ছে, কিংবা এখানে আমাদের ডেসপাইট বা ইনস্পাইট অফ এর স্ট্রাকচারটা কাজে লাগছে। ডেসপাইট বা ইনস্পাইট অফ, ঠিক আছে, ইনস্পাইট অফ। সো একটু বুঝে পড়লে ভাইয়া চান্স পাওয়া কিন্তু আসলেই কঠিন নয়, এবং জানাশোনা প্রশ্নগুলোই কিন্তু হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে। সো আমরা আস্তে আস্তে সবগুলা ইউনিটের প্রশ্নের সলিউশন দেখবো। একটা দেখে নার্ভাস হয়ে যাও না, এখান থেকে আইডিয়া নাও, তোমার ইউনিটে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা যদি পরেরটা দেখি, দ্য সিনোনিম অফ কনস্পিসিয়াস। কনস্পিসিয়াস মানে হচ্ছে তোমার দৃষ্টিগোচর হওয়া বা দৃশ্যমান হওয়া, দেখতে পাওয়া, এরকম কিছু, দেখতে পাওয়া। তাহলে দেখো এই জিনিসটা যদি হয় কনস্পিসিয়াস, তাহলে এর সিনোনিম সমার্থক। এর কি, এর সমার্থকটা কি বলতো? কনস্পিসিয়াসের সমার্থক হচ্ছে নোটিসেবল, অর্থাৎ যেটা দেখা যায়। নোটিসেবল মানে কি? যেটা হচ্ছে দেখা যায়। সো একেবারে সিম্পলি এটাও ভোকাবুলারি থেকে দিল। এখানে বলা হচ্ছে ওয়েন রূপক এন্টার্ড দ্য ক্লাস। তাহলে দেখো এন্টার্ড এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং ইংরেজিতে গ্রামারের একটা স্ট্রাকচারের রুল হচ্ছে যদি অতীতের দুইটা ঘটনা বোঝায় এবং একটা যদি পাস্ট ইনডিফিনিটে হয়, অন্যটা হবে পাস্ট পারফেক্ট। যদি অতীতকালের দুইটা ঘটনা বোঝায় সেই ক্ষেত্রে একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, অন্যটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে সেটা যদি খেয়াল করি, এখানে বলা হচ্ছে ওয়ান রূপক এন্টার্ড, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে স্বভাবতই আমরা বলতে পারি পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হইতে গেলে এর স্ট্রাকচার জানা লাগবে। এর স্ট্রাকচার হচ্ছে হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্স্যাক্টলি। সো এইটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব এখানে কোন জায়গায় হেড আছে, যে হেড আছে, এন্ডেড আছে, এটা দিলে তোমার সেন্টেন্সটা মিলতেছে না।
তাহলে ওয়াজ অ্যাবাউট টু বিগিন হচ্ছে না, এইটা ঠিক আছে, হ্যাড বিগান। তাহলে দেখো বলা হচ্ছে ওয়েন রূপক এন্টার্ড দ্য ক্লাস, যখন রূপক ক্লাসে প্রবেশ করেছিল, দ্য লেকচার হ্যাড অলরেডি বিগান, ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল। সো হি ফাউন্ড ইট হার্ড টু ফ্লো, তার জন্য এই ক্লাসটা মনোযোগ দিয়ে করা কষ্ট হয়ে গিয়েছিল। তাহলে চমৎকার একটা জিনিস, আমরা স্ট্রাকচার অনুযায়ী পড়বো। সো আমরা যদি একটু দেখি, আমাদের একটা কোর্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে, আমি একটু বলে নিই। দেখো, যারা মানবিক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এবং যারা তোমরা কমার্স থেকে পরীক্ষা দিবা, এবং যারা বিভাগ পরিবর্তন করে মানবিকে পরীক্ষা দিবা, তোমাদের জন্য বাংলার আমাদের 20টি ক্লাস আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এরকম এক্সক্লুসিভ ক্লাস। ইংরেজির জন্য 20টা না, প্রায় 25টা ক্লাস থাকবে। সাধারণ জ্ঞানের জন্য 20টা ক্লাস আছে, এবং এই ক্লাসগুলো করানোর পর আমরা তোমাদের ফাইনাল মডেল টেস্ট নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে 20টি। কোর্স ফি রাখছি আমরা মাত্র 3000 টাকা। ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর, ভর্তির লাস্ট ডেট হচ্ছে 20 ডিসেম্বর। কবে? 20 ডিসেম্বর। এবং এই কোর্সে যুক্ত হতে চাইলে তোমরা এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এইটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2তে আমরা কমার্সের জন্য একটা কোর্স করাচ্ছি, সেখানে বাংলার ক্লাস 20টি, ইংরেজির প্রায় 25টি ক্লাস, হিসাব বিজ্ঞানের ক্লাস থাকবে 20টি। তারপরে দেখো ব্যবসা সংগঠন অর্থাৎ ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্সের জন্য 15টি করে ক্লাস থাকবে। ক্লাসগুলো কারা নিবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত রানিং স্টুডেন্টরা, এবং তাদের ক্লাস তুমি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলের নাম প্রো উইথ স্বাধীন, তুমি PRO স্পেস উইথ দিলে তোমাকে দেখিয়ে দিবে। তারপরে একটু খেয়াল করে দেখো, তোমাদের জন্য মডেল টেস্ট থাকছে 20টা, ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর থেকে, কোর্স ফি 3000 টাকা। এই নাম্বার দুইটাতে যোগাযোগ করতে পারো। ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা লাইভে নিব, প্রতিটা ক্লাস রেকর্ডেড আকারে থাকবে। ক্লাস শেষে তোমাকে অবশ্যই PDF-গুলো লেকচার শিট আকারে বা লেকচার শিটগুলো PDF আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে, প্রতিটা MCQ প্র্যাকটিস করার জন্য টপিক শেষে তোমাকে প্র্যাকটিস শিট দেওয়া হবে, সেখানে তুমি MCQ প্র্যাকটিস করতে পারবা। পরীক্ষা দিয়ে কোনো প্রবলেম থাকলে সলভ ক্লাস থাকবে, সলভ ক্লাসে কোনো ঝামেলা থাকলে টিচারের সাথে কথা বলতে পারবা। ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে, সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন ক্লাস হবে। তারপরেও কিছু জানতে চাইলে নাম্বার দুটাতে কল দিয়ে তুমি তোমার সিটটা কনফার্ম করতে পারো, কারণ যত্ন সহকারে পড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো আমরা। গত বছর অনেক শিক্ষার্থী ঢাবিয়ান হয়েছে শুধুমাত্র আমাদের গাইডলাইনে। সো আমরা এখন পরবর্তী প্রশ্নগুলো দেখি। বলা হচ্ছে আওয়ার কলেজ প্রিন্সিপাল, আমাদের কলেজের যে প্রিন্সিপাল আছেন, ইজ অ্যান একাডেমিক, তিনি এত পরিমাণে একাডেমিক অর্থাৎ এই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, সেটাকে আমরা বলছি থ্রো অ্যান্ড থ্রো, অর্থাৎ পুরোপুরিভাবে বা ধরো হচ্ছে পুরো দমে বলতে পারো, বা সম্পূর্ণরূপে। তাহলে দেখো সম্পূর্ণরূপে। সো একটু খেয়াল করো, এখানে তোমাকে আবার ফ্রেজ জানতে দিয়েছে, ঠিক আছে? সো এখানে থ্রো অ্যান্ড থ্রো মানে সম্পূর্ণরূপে। তাহলে আওয়ার কলেজ প্রিন্সিপাল ইজ অ্যান একাডেমিক থ্রো অ্যান্ড থ্রো, আমাদের কলেজের শিক্ষক একেবারে পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে, কমপ্লিটলি একাডেমিক, ঠিক আছে? তারপরে দেখো ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক, বলা হচ্ছে কোভিড-19-এর এই প্যান্ডামিক সময়ে মেনি ফ্যামিলিজ হ্যাড টু ডিল উইথ, অনেক ফ্যামিলির ডিল করতে হয়েছে, মুখোমুখি করতে হয়েছে, ড্যাশ ইন অর্ডার টু রিডিউস এক্সপেন্ডিচার, অর্থাৎ এই যে খরচ, এই খরচ কমাতে অনেককে কি করতে হয়েছে? কষ্ট করতে হয়েছে। সো এই কষ্ট করার ইংরেজিতে হচ্ছে অস্টেরিটি, অর্থাৎ কষ্ট স্বীকার করা, ত্যাগ স্বীকার করা। সো এই ক্ষেত্রে এইটাও আমরা দেখলাম ভোকাবুলারি থেকে দিতে। তাহলে তুমি জাস্ট একটু ক্যালকুলেট করে নাও, আমরা এই পর্যন্ত 2টা পাইছি ফ্রেজ থেকে, একটা পাইছি প্রিপোজিশন থেকে, তারপর ভোকাবুলারি থেকে এই পর্যন্ত পাইলাম প্রায় 3টা প্রশ্ন। তাহলে দেখো অলরেডি 2টা ফ্রেজ, 3টা পাইলাম ভোকাবুলারি থেকে, তাহলে 3 2 5, একটা পাইছি প্রিপোজিশন থেকে 6। তাহলে এই 6টার বাইরে যেগুলো পেয়েছি, বাকি এই পর্যন্ত আমাদের 10টা, তাহলে 4টা পেয়েছি গ্রামার থেকে, 6টা পেয়েছি আমরা প্রিপোজিশন, ফ্রেজ, গ্রুপ ভার্ব, ভোকাবুলারি এগুলা থেকে, ঠিক আছে? তারপরে চলো আমরা দেখি। বলা হচ্ছে এই যে এখানে আবার আমরা গ্রামারে চলে আসছি, এটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল অনুযায়ী আমরা জানি ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অন্যদিকে যে ক্লোজটি থাকবে ইফ যুক্ত ক্লোজের সাথে, সেটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি বললাম মনোযোগ দিয়ে? ইফ যুক্ত অংশটা যদি কোনোভাবে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার মানে হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আমরা পরের অংশেতে গিয়ে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিব। তাহলে সেই অনুযায়ী এইখানে যেহেতু বলা আছে উড হ্যাভ তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে প্রথম অংশটা ইফ যুক্ত এবং হবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো তো পাস্ট পারফেক্ট কোথায় আছে? এই যে দেখো
এটা ইফ যুক্ত আবার পাস্ট পারফেক্ট। তার মানে বলা হচ্ছে ইফ হি বা ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি, যদি আমরা একটা ট্যাক্সি নিয়ে রাখতাম, উই উডন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, আমাদের ট্রেনটা মিস করতে হতো না। জাস্ট মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে গুছিয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়। তারপরে দেখো দে ড্যাশ দিস মাচ ফান, তাহলে দেখো এখানে বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো সিন্স দে কেম, তাহলে সিন্সের একটা স্ট্রাকচার আছে। সিন্সের স্ট্রাকচার হচ্ছে সিন্সের আগে যদি দেখো সিন্সের স্ট্রাকচার হচ্ছে সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে, কি থাকে প্রেজেন্ট, সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আবার বলা হচ্ছে সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট বসে, পাস্ট ইনডিফিনিট বসে, তাহলে সিন্সের পরে বসে পাস্ট পারফেক্ট, কি বসে পাস্ট পারফেক্ট বসে। তাহলে এখন যদি একটু খেয়াল করো তাহলে তুমি পেয়ে যাবা, তাহলে সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট বসে, তাহলে এটা তো পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট না, তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এর আগেরটা কি হবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের কি হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে দেখি কি আছে, এখানে দেয়া আছে দে, আর এইখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট খুঁজবো, তাহলে দে ডু নট হ্যাভ বা দে হ্যাড নট হ্যাড, দে হ্যাভ নট হ্যাড, তাহলে দেখো এখানে এইটা হবে না, এইটা হবে না, এই দুইটার একটা হবে। সো এখানে ডু নট হবে না যেহেতু আমাদের সেন্টেন্সের সাথে যাচ্ছে না। সো এই ক্ষেত্রে মিনিং দিক দিয়ে আমরা দেখবো দে হ্যাভ নট হ্যাড, এই যে হ্যাভের পরে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই আমরা বলছি দে হ্যাভ নট হ্যাড দিস মাচ ফান, তাদের ওই পরিমাণ আনন্দ ছিল না সিন্স দে কেম টু স্টাডি at this school, এই স্কুলে আসার সময়। জাস্ট মাথায় রাখবা, স্ট্রাকচারটা অ্যাপ্লাই করবা, পেয়ে গেল। তার মানে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে সিন্সের পরে বসবে পাস্ট পারফেক্ট, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের পরের অংশটাতে গিয়ে কি বসে বলো তো এক্স্যাক্টলি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাই আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট ছিল, এর আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে সেন্টেন্সটা করেছি, একবারে মাথায় রাখবে ইজিলি। তারপরে চলো আমরা একটু পরের প্রশ্নগুলো দেখি। শি উইল বি স্টাডিং সিন্স, তো এটা ট্যাগ কোয়েশ্চেন থেকে দিয়েছে, আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি উইল থাকে আমরা ওন্ট করব, আর যেহেতু শি আছে তাই সঠিক উত্তর হবে ওন্ট শি, কি হবে ওন্ট শি, যেটা এখানে দেয়া আছে। তারপর দেখো চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, এখানে কারেক্ট স্পেলড ওয়ার্ড দুইটা দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে দুইটা প্রশ্ন এসেছিল, এই আর্গুমেন্টও ঠিক মিস স্পেলটাও ঠিক, এই দুইটা ছিল সঠিক উত্তর, ঠিক আছে। সো আমরা যদি একটু পরবর্তী এমসিকিউটাতে যাই, এখানে বলা হচ্ছে শি ইজ টু টায়ার্ড টু পুট দিস নয়েজ এনিমোর, বলা হচ্ছে যে সে এই সাউন্ডটা নেয়ার মতো বা সহ্য করার মতো জায়গায় ছিল না, এত পরিমাণ সে ক্লান্ত হয়ে গিয়েছিল। সো এই ক্ষেত্রে সহ্য করার ইংরেজি হচ্ছে পুট আপ উইথ, পুট আপ উইথ তো হচ্ছে সহ্য করা, কি করা সহ্য করা। তাহলে খেয়াল করে দেখো এখানে পুট আছে, তার মানে আপ উইথ হবে সঠিক উত্তর। তো এইগুলো আমাদের 15টা প্রশ্ন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর এসেছিল। সো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কয়টা এমসিকিউ কি থেকে আসলো। এই পুট আপ উইথ এইটা হচ্ছে তোমার একটা ফ্রেজ, তাহলে ফ্রেজ থেকে পেলাম একটা, এইখানে আমরা পেলাম মিস স্পেলড, এটাও ধরি ভোকাবুলারি দুইটা, এটা হচ্ছে একটা গ্রামার থেকে, তাহলে দুইটা একটা গ্রামার, ঠিক আছে। আমরা এরপরে দেখি একটু খেয়াল করলে দেখবো এই যে এইখানে দুইটা হচ্ছে তোমার গ্রামার থেকে, তাহলে তিনটা গ্রামার, দুইটা পাইলাম ওই জায়গা থেকে। তাহলে দেখো তিনটা গ্রামারের পরে এই যে এই দুইটা জায়গার মধ্যে এইটা হচ্ছে ভোকাবুলারি আর এইটা হচ্ছে তোমার এইটা ফ্রেজ, ঠিক আছে। সো এরপরে যদি একটু খেয়াল করো এখানে দেখবা যে এইটা ভোকাবুলারি, এইটা হচ্ছে তোমার গ্রামার ছিল। সো হিসাব করলে 6 নম্বরে ওকে। সো তুমি একটু হিসাব করলে দেখবা প্রায় তোমার 7 থেকে 8টা ছিল জাস্ট ভোকাবুলারি বেসড, ঠিক আছে। 7 থেকে 8টা ছিল তোমার ভোকাবুলারি বেস, আর বাকি হচ্ছে তোমার 6-7টা ছিল গ্রামার বেস, ঠিক আছে। এখন ভোকাবুলারি বেস বলতে তুমি দেখবা যে অনেক বেশি পরিমাণে ফ্রেজ থেকে এসেছে, গ্রুপ ভার্ব থেকে এসেছে, ভোকাবুলারি থেকে এসেছে, প্রিপোজিশন থেকে এসেছে। আমরা দেখেছি ফ্রেজ থেকে 2-3টা এসেছে, গ্রুপ ভার্ব থেকে 2টা এসেছে, ভোকাবুলারি থেকে 2-3টা এসেছে, প্রিপোজিশন থেকে এসেছে। এর বাইরে বাকি যেগুলো এসেছে সেগুলো এসেছে তোমার
গ্রামার থেকে, আর এর বাইরে একটু খেয়াল করলে দেখবে স্পেলিং থেকে একটা এসেছে। এই হচ্ছে বিজ্ঞান অনুষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্নের নমুনা। সো এইভাবে ধরে ধরে পড়লে তোমার চান্স হবে। তুমি যদি মানবিকের হয়ে থাকো, ব্যবসায়ের হয়ে থাকো, পরবর্তী ক্লাসটা হয়তো বা তোমার ইউনিট নিয়ে হবে। আমাদের সাথে থাকো, ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ভিডিওর নিচে, যুক্ত হয়ে যেতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার ভর্তি প্রস্তুতিটাকে গুছিয়ে নিবা। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।